সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রিফ্র্যাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে 3 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এর আগের কোশ্চেনগুলো আলোচনা করেছি এবং আলোর প্রতিফলনের কোশ্চেনগুলো আলোচনা করেছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলেই রয়েছে, দেখতে পারো, ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমরা বিভিন্ন ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু পেয়ে যাবে। দেখো, ফার্স্টে একের দাগের যে কোশ্চেনটা আছে কি বলছে, যে একটি পাত্রের কিছুটা μ1 প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরল এবং বাকিটা μ2 প্রতিসরাঙ্কের তরলে পূর্ণ, যারা পরস্পর মেশে না। তরলগুলির গভীরতা যথাক্রমে D1 ও D2। পাত্রের তলদেশে একটি বিন্দু আছে। দেখাও যে ওপর থেকে লম্বভাবে তাকালে ওই বিন্দুর আপাত গভীরতা কত হবে না D1/μ1 + D2/μ2। দেখো, HS 2024 হচ্ছে এটা কোশ্চেন, ঠিক আছে। তার মানে তোমাদের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এটা কিভাবে করা যেতে পারে। প্রথম কথা, যদি আমি দুটো প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরল এঁকে নিই, তাহলে ছবিটা কেমন আসবে না, মনে করো, ধরো যে এই আমার একটা প্রতিসরাঙ্কের তল, ঠিক আছে, এটা একটা। নেক্সট মনে করলাম যে এর নিচে আরেকটা রয়েছে, তার মানে এইরকমভাবে, ঠিক আছে, জিনিসটা এরকমভাবে আসবে। আর একদম তলদেশটা কেমন হবে, পাত্রের তলদেশটা এই মনে করো পাত্রের তলদেশ, ঠিক আছে। তাহলে এটা যদি পাত্রের তলদেশ হয়ে যায়, এবারে দেখো আমায় কি কি বলে দিয়েছে। প্রথম কথা বলে দিয়েছে যে ওপরের যে স্তরটা রয়েছে, মনে করলাম সরি নিচের স্তরের প্রতিসরাঙ্ক কত না μ1, আর এই যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্সটা আমাকে কত বলে দিয়েছে না, এই ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে তোমাকে এই ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে যে D1, ঠিক আছে। সিমিলারলি এর প্রতিসরাঙ্ক হচ্ছে μ2 মনে করলাম, আর এর যে ডিস্টেন্সটা বলেছে সেই ডিস্টেন্সটা কত না, এই ডিস্টেন্সটা হচ্ছে D2 বলে দিয়েছে, ঠিক আছে। এবারে দেখো ঘটনাটা কি ঘটছে। মনে করো যে আমি মনে করছি যে এটা আমার হচ্ছে A পয়েন্ট, এটা B পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার ধরো এটা P পয়েন্ট মনে করে নিচ্ছি আমি, ঠিক আছে। এবারে রশ্মিটা কেমনভাবে যাবে না, রশ্মিটা এখান থেকে দেখো এইভাবে উঠবে, এইভাবে রশ্মিটা গেল। রশ্মিটা এই পর্যন্ত যাওয়ার পরে কি ঘটনা ঘটবে না, এখান থেকে যেহেতু যাচ্ছে, তাহলে এখানে কি হবে, প্রতিসরণ ঘটবে। প্রতিসরণ ঘটলে বেঁকে যাবে, তার মানে বেঁকে গিয়ে মনে করো এরকম একটা জায়গায় এসে পড়লো, ঠিক আছে, এরকম একটা জায়গায় এসে পড়লো। এবার এখান থেকে পুনরায় আবার বাঁকবে, অর্থাৎ এরকমভাবে রশ্মিটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার এইভাবে যদি বেরোয়, আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, দেখো এইভাবে রশ্মিটা ধরো যেখান থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে, নির্গত হচ্ছে। এবার এই বিন্দুটা আমি মনে করলাম ও, আর এই বিন্দুটাকে আমি মনে করলাম O1, আর এটা ধরো P, আর এটা ধরো তুমি S মনে করো, ঠিক আছে। এবারে এটাকে যদি আমি বাড়াই, ঠিক আছে, তাহলে এখানে রশ্মিটা কি হবে না, এরকম মানে এর সোজা করে যদি এটাকে বাড়াই, তাহলে রশ্মিটা এরকম একটা জায়গায় এসে পড়বে, যেই পয়েন্টটাকে আমি মনে করছি কত Q মনে করলাম, ঠিক আছে। সিমিলারলি এই রশ্মিটাকেও যদি বাড়াই, তাহলে রশ্মিটা কেমন হবে না, এরকম একটা জায়গায় এসে পড়বে, ঠিক আছে। যে পয়েন্ট আমি মনে করলাম ধরো এটা R পয়েন্ট, ঠিক আছে। আর এটাকে আমি A আর B থেকে পুরোটাকে একদম কি করলাম, যোগ করে দিলাম। এই রশ্মি এটাকে আমি একদম কি করলাম, যোগ করে দিলাম। তাহলে এই হচ্ছে তোমার মেন ডায়াগ্রাম, ঠিক আছে। এবার এখান থেকে দেখো, প্রথম তরলে যদি প্রতিসরণের কথা ভাবি, মানে এখান থেকে এটা, তার মানে আমি এখান থেকে লিখতে পারবো, দেখো, যে μ1 / μ2 = কত লিখতে পারবো না, BP/BQ লিখতে পারবো। দেখো, μ1 / μ2 মানে এইটা ডিভাইডেড বাই এইটা করেছি, তার জন্য কি লিখলাম BP / কত BQ, ঠিক আছে, সরি। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারবো, যে BQ = μ2/μ1 ইন্টু কত লিখতে পারবো, BP লিখতে পারবো। তার মানে দেখো μ2/μ1 ইন্টু বিপির ভ্যালু কত না, দেখো বিপি মানেই কত D1 দেওয়া আছে এখানে, তাহলে ইন্টু কত লিখতে পারবো D1। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাগ দিয়ে দাও, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম তরলে প্রতিসরণের জন্য। এবারে দ্বিতীয় তরলে প্রতিসরণের জন্য যদি আমি লিখি, তাহলে দ্বিতীয় তরল μ2 থেকে, এটা তো বায়ু মাধ্যম, তার মানে এর প্রতিসরণ কত 1, তার মানে μ2 / 1 = কত হবে না, A থেকে এটা কত আসবে না Q পর্যন্ত। দেখো অ্যাকচুয়াল তো এটা ছিল, তাহলে AQ / কত হবে না AR হয়ে যাবে, ঠিক আছে। আপাত পজিশন কত হয়ে যাবে, AR হয়ে যাবে। তাহলে AQ হচ্ছে AR, ঠিক আছে। তার মানে এখান থেকে দেখো AR সমান আমি কি লিখতে পারবো না 1/μ2 ইন্টু AQ লিখতে পারি, ঠিক আছে, AQ লিখতে পারি, সমান দেখো
1/μ2 ইন্টু এ কিউর জায়গায় আমি কত লিখতে পারি দেখো, এ কিউ মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এ বি প্লাস হচ্ছে বি কিউ লিখতে পারি। তাহলে ব্র্যাকেটে আমি লিখে দেবো এ বি প্লাস হচ্ছে বি কিউ, ঠিক আছে, এ বি প্লাস বি কিউ। এবার এদের ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে কি আসবে না, দেখো আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, যে 1/μ2 ইজিক্যাল টু কত বেরোলো না, এ বি প্লাস বি কিউ বেরিয়েছিল, ঠিক আছে, এ বি প্লাস দেখো এ বি প্লাস হচ্ছে বি কিউ, এ বির ভ্যালু কত না, এ বির ভ্যালুটা দেখো D2 এর সঙ্গে সমান, তার মানে ওপরে কত থাকবে না হচ্ছে সরি 1/μ2 সমান নয়, এটাকে তুমি লেখো এ আর সমান বেরোচ্ছে, এটা এ আর সমান 1/μ2 ইন্টু ব্র্যাকেটে কত থাকবে D2 প্লাস দেখো কত ছিল, প্লাস ছিল হচ্ছে বিকিউ, বিকিউর ভ্যালু বেরিয়েছে μ2/μ1 ইন্টু D1, তাহলে বসিয়ে দেবো যে μ2/μ1 ইন্টু কত না D1, ঠিক আছে। এবারে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি দেখো কি বেরোবে না, μ2 যদি আমি ভেতরে গুণও করে দিই, μ2 গুণ করে দিলে দেখো D2 বাই কত বেরোবে μ2 প্লাস μ2 ক্যান্সেল আউট হবে, কত বেরোবে D1 বাই হচ্ছে μ1। এটা কার মান বেরোলো, এ আর এর মান। দেখো এ আরটাই তো আমি এখান থেকে যদি আমার চোখ থাকে তাহলে আমি কোথায় দেখবো, তলদেশটা এইখানে দেখবো, তার মানে এ আর এই গভীরতাটা দেখবো, এই গভীরতার ভ্যালু কত বেরোলো D1/μ1 প্লাস D2/μ2, যেটা আমাকে দেখো প্রমাণ করতে দেওয়া হয়েছিল, তার মানে এটা আমার এখানে কি হয়ে গেল, এটা এখানে আমার প্রুভড হয়ে গেল, ঠিক আছে। আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট দেখো অনুরূপ প্রশ্ন একটা দেওয়া আছে যে 2D গভীরতা বিশিষ্ট একটি পাত্রের অর্ধেকটা মিউ এ প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরলে এবং বাকি অর্ধাংশ মিউ বি প্রতিসরাঙ্ক বিশিষ্ট অন্য একটি তরল দিয়ে পূর্ণ করা হলে বায়ু থেকে পাত্রের দিকে তাকালে পাত্রের তলদেশের আপাত গভীরতা কত হবে নির্ণয় করা। দেখো সবই সেম, দুটো D2 D1 ছিল, সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে না DD দেওয়া আছে, আর একটা μ1 μ2 যেটা ছিল সেটা হচ্ছে কি হয়ে যাবে না হচ্ছে মিউ এ আর হচ্ছে মিউ বি। তার মানে অনুরূপ প্রশ্ন যেটা দেওয়া আছে অরেরটা, সেটা আমি কি লিখবো যে D1 সমান D2 ইজিক্যাল টু D দেওয়া আছে, আর μ1 এর ভ্যালুটা কত দেওয়া আছে, মিউ এ দেওয়া আছে, আর μ2 এর ভ্যালুটা মিউ হচ্ছে বি দেওয়া আছে। তাহলে আপাত গভীরতা যেটা বেরোবে সেটা কত হবে না, D2টা D হয়ে যাবে, তাহলে D/μ1 মানে মিউ এ প্লাস হচ্ছে কত বেরোবে ডি বাই হচ্ছে μ2 ছিল, ওটা হচ্ছে মিউ বি হয়ে যাবে। তার এটাই হচ্ছে তোমার উত্তর হয়ে যাবে, সেম প্রসেস, ঠিক আছে। চলে আসবো দেখো 2-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 2-এর দাগের কোশ্চেন তোমাকে কি বলছে, ঠিক আছে। 2-এর দাগের কোশ্চেন বলছে দেখো যে এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের ওপর আলোক রশ্মি প্রতিসারক তল ঘেঁষে আপতিত হলো এবং অপর প্রতিসারক তলের অবিলম্বের সঙ্গে এটা থিটা হবে, থিটা কোণ করে প্রিজম থেকে নির্গত হলো। প্রমাণ করো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ ইজিক্যাল টু 1 প্লাস ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ হোল স্কোয়ার, আর পুরোটার ওপরে কত আছে, হাফ আছে। তাহলে প্রমাণ করব কিভাবে, তাহলে প্রথমে আমাকে একটা প্রিজম আঁকতে হবে, ঠিক আছে। তাহলে প্রিজমটা যদি আমি অঙ্কন করে নিই তাহলে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রিজমটা অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে। প্রিজমটা যদি আমি অঙ্কন করি তাহলে প্রিজম কিছুটা কেমন আসবে না, এরকম ধরনের আসবে। দেখো প্রিজম হচ্ছে এই ধরো মনে করো প্রিজম হয়ে গেল, ঠিক আছে। এবারে রোটেট করে নিই, এই মনে করো তোমার হচ্ছে প্রিজম দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এই যদি প্রিজম হয়, এবারে এখানে দেখো রশ্মিগুলো কি হবে, রশ্মিগুলো নির্গত হবে। তাহলে একটা রশ্মি কি হবে, প্রথম কথা বলেছে যে তল ঘেঁষে প্রতিসারক তল ঘেঁষে আপতিত হয়েছে। এবার এই কোণটার ভ্যালু কত, এ বলে দিয়েছে প্রতিসারক কোণের মান, ঠিক আছে। এবারে তল ঘেঁষে গেছে মানে কি এইভাবে গেছে, তার মানে এখান থেকে রশ্মিটা এইভাবে গিয়ে পড়েছে, ঠিক আছে। তাহলে রশ্মিটা যদি এইভাবে গিয়ে পড়ে, এখানে এসে পড়লো রশ্মিটা, তল ঘেঁষে পড়লো, রশ্মিটা এইভাবে পড়েছে, পড়ার পরে কি হবে, এখান থেকে একদম লম্বভাবে বেরিয়ে যাবে, মানে এইভাবে সোজাভাবে এর প্যারালালি বেরিয়ে যাবে। তাহলে রশ্মিটা হচ্ছে প্যারালালি বেরিয়ে এদিকটায় আসবে, ঠিক আছে। এখানে আসার পরে রশ্মিটা পুনরায় এখান থেকে এরমভাবে নির্গত হবে, ঠিক আছে। তাহলে নির্গত হয়ে গেল, রশ্মিটা এইভাবে হচ্ছে নির্গত হবে। এবারে দেখো এখানে যদি আমি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, তার মানে এখানে যদি আমি লম্ব অঙ্কন করি এই তলটাতে, লম্বটা কিছুটা এরকম থাকবে আর এর লম্বটা কিছুটা হচ্ছে এরকম লম্ব তৈরি হবে, ঠিক আছে। এবারে কোণগুলোর ভ্যালু খেয়াল করো, দেখো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা I1, ঠিক আছে, I1 এর ভ্যালু কত ডিগ্রি না 90 ডিগ্রি, যেহেতু তল ঘেঁষে পড়েছে আপাতন কোণের মান 90 ডিগ্রি হয়ে যাবে। আর এই যে প্রথম যে প্রতিসারক কোণটা, এটাকে আমি মনে করলাম যে R1, সিমিলারলি এটাকে মনে করলাম R2, আর যে অ্যাঙ্গেলটায় বেরিয়েছে ওই অ্যাঙ্গেলটা আমাকে থিটা বলে দিয়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হয়ে যাবে, ঠিক আছে।
থিটা হয়ে গেল। এবার এটা এ ছিল, এটাকে বি মনে করলাম আর এটাকে সি মনে করলাম, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে দেখো যেটা R1 দেওয়া আছে, R1 ইজিক্যাল টু থিটা দেওয়া আছে, থিটাটা কি হয়ে যাবে না সংকট কোণের সঙ্গে সমান হয়ে যাবে R1টা, ঠিক আছে। R1 ইজিক্যাল টু থিটা সি হয়ে যাবে, কারণ দেখো একদম হচ্ছে লম্ব হয়ে পড়ছে। দেখো এটা তো আমার লঘু মাধ্যম, বায়ু মাধ্যম মানে এটা লঘু মাধ্যম, ভেতরটা ঘন মাধ্যম আর এটা আবার লঘু মাধ্যম, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি এদিক থেকে কল্পনা করি, দেখো রশ্মিটা এসে পড়লো, পড়ে এদিক থেকে বেরিয়েছে একদম তল ঘেঁষে, তার মানে এই যে R1-এর যে মানটা সেটা সংকট কোণের সঙ্গে সমান হলেই তবে হচ্ছে কি হবে, তল ঘেঁষে বাইরে বেরোবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসার সময়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটা পড়েছিলে। তার মানে R1-এর ভ্যালুটা থিটা সির সঙ্গে সমান, ঠিক আছে। আচ্ছা, প্রিজম থেকে আমরা পড়ে এসেছি প্রতিসারক কোণটা R1 আর R2 এর যোগফলের সঙ্গে সমান হয়, ঠিক আছে। তার মানে এখান থেকে দেখো R2 সমান কি পাবো না A মাইনাস R1 পেয়ে যাবো। তাহলে A মাইনাস R1 এর ভ্যালু কত, থিটা সি, তাহলে এখানে কত বসে যাবে, থিটা সি বসে যাবে। তাহলে R2 এর ভ্যালু কত পাওয়া গেল, A মাইনাস থিটা সি পাওয়া গেল, ঠিক আছে। এবারে দ্বিতীয় তলের কথা যদি বিবেচনা করি, অর্থাৎ এসি তলের কথা বিবেচনা করছি আমি, ঠিক আছে। এসি তলের ক্ষেত্রে ঘটনা কি ঘটবে না, দেখো লঘু মাধ্যম থেকে এর প্রিজমের প্রতিসরাঙ্ক আমি মিউ মনে করলাম, এটা তো বায়ু মাধ্যম, তার মানে মিউ ইন্টু স্নেলের সূত্র প্রয়োগ করবো, মিউ ইন্টু সাইন R2, তাহলে মিউ ইন্টু সাইন R2 ইজিক্যাল টু, ওখানে বায়ু মাধ্যম আছে তার মানে 1 ইন্টু সাইন কত হবে না থিটা হয়ে যাবে, তাহলে সাইন থিটা। তার মানে মিউ সমান কত পাবো, বা সাইন থিটা সমান বের করে নাও, অসুবিধা নেই। সাইন থিটা সমান আমি কত পেলাম না, সাইন থিটা সমান পেলাম মিউ ইন্টু সাইন হচ্ছে R2 পেলাম, ঠিক আছে। তার মানে দেখো মিউ ইন্টু সাইন R2 এর ভ্যালু কত, A মাইনাস থিটা সি, তার মানে A মাইনাস থিটা সি হয়ে গেল, ঠিক আছে। এইবারে দেখো মিউ থাকলো, এটাকে সাইন A মাইনাস বি এর ফর্মুলায় ভাঙবো, মানে কি হবে না হচ্ছে সাইন A কস থিটা সি মাইনাস কস A সাইন হচ্ছে থিটা সি হয়ে যাবে, ঠিক আছে। ভেঙে গেল সাইন A মাইনাস বি এর ফর্মুলা। এবারে দেখো আমরা পড়ে এসছি কি, আমরা পড়ে এসছি যে সাইন থিটা সি এর ভ্যালুটা 1/μ এর সঙ্গে সমান হয়, ঠিক আছে। তার মানে কস থিটা সি এর ভ্যালু কত হবে না √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়, মানে 1 বাই কত হয়ে যাবে মিউ স্কোয়ার হয়ে যাবে, কারণ সাইনের ভ্যালু কত, সাইন থিটা 1/μ হয়, ঠিক আছে। তাহলে 1 মাইনাস মিউ স্কোয়ার হয়ে যাবে। তার মানে দেখো যদি আমি এলসিএম করি তাহলে নিচে হচ্ছে কত মিউ স্কোয়ার আসবে, রুট থেকে বেরিয়ে গেলে মিউ হয়ে যাবে, আর ভেতরে কত থাকবে মিউ স্কোয়ার মাইনাস 1, তার হচ্ছে √ওভার থাকবে, ঠিক আছে। তার মানে দেখো এই যে সাইন থিটার ভ্যালুটা এবারে বের করব, মানে এইটা ভ্যালু বের করছি। তাহলে সাইন থিটা সমান কত বেরোবে না, দেখো মিউ তো আছে, তাহলে মিউ থাকলো, ব্র্যাকেটের মধ্যে দেখো সাইন এ আছে, ঠিক আছে। তাহলে সাইন এ যেমন আছে সাইন এ থেকে গেল, ইন্টু কস থিটা সি আছে, কস থিটা সির ভ্যালু কত এটা, তার মানে √অফ মিউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ, মাইনাস দেখো কস এ আছে, কস এটা কস এ রেখে দেবো, আর সাইন থিটা সির ভ্যালু কত 1/μ, তার মানে 1/μ এখানে হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো আমি কি পাচ্ছি, এই মিউটাকে যদি ভেতরে গুণ করে দেই, দেখো মিউ আর মিউ ক্যান্সেল আউট হবে, তার মানে আমি পাবো দেখো সাইন এ পড়েছিল থাকবে, আর √ওভারের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস 1 থাকবে, মাইনাস মিউ মিউ কেটে যাবে, শুধুমাত্র কি থাকবে না কস এ কিন্তু থেকে যাবে, ঠিক আছে। তাহলে দেখো যে সাইন থিটা সমান আমি এই ভ্যালুটা পেলাম, তার মানে দেখো এখান থেকে লিখতে পারবো যে সাইন থিটা মাইনাস কস এটা এপারে এলে প্লাস কস এ হবে, তাহলে সাইন থিটা প্লাস কস এ ইজিক্যাল টু সাইন এ ইন্টু √অফ মিউ স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা পাওয়া গেল। এবার আমাকে এখান থেকে মিউ এর ভ্যালু বের করতে হবে, কি করে বের করব না দেখো একবারে করে দিচ্ছি, √ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে মিউ স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু √ওভার থাকলো মাথায়, ইজিক্যাল টু দেখো সাইন থিটা প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ হবে, কারণ ওটা গুণ ছিল নিচে এসে ভাগ হয়ে যাবে, তাহলে সাইন এ হয়ে গেল, ঠিক আছে। সাইন এ যদি হয়ে যায় তাহলে এবারে দেখো এর পরের লাইনে আমি কি লিখতে পারবো না √ওভার আমি তুলবো, তাহলে উভয় পাশে বর্গ করতে হবে, বর্গ যদি করি দেখো মিউ স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু কত পাবো না সাইন থিটা প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ, তার হচ্ছে কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখো মিউ সমান কত বেরোবে -1, এবার এলে +1 হবে, তার মানে 1 প্লাস সাইন থিটা প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ, এটার হোল স্কোয়ার ছিল, আর দেখো মিউ স্কোয়ার ছিল, স্কোয়ারটা এবার এলে কি হয়ে যাবে পুরোর উপর √ওভার হয়ে যাবে, √ওভার মানে কি হাফ, তার মানে এটা তোমার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে।
আশা করি বোঝা গেছে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 3-এর দাগের কোশ্চেনে। দেখো 3-এর দাগের কোশ্চেন কি বলছে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন বলছে দেখো যে এর দাগেরটা আপাত গভীরতা, প্রকৃত গভীরতা এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে কিভাবে সম্পর্ক নির্ণয় করব? দেখো যদি আমরা এখানে একটা ছবি এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ধরো মনে করো যে কোনো একটা পাত্র আছে, ঠিক আছে, এরকম একটা পাত্র আছে, ঠিক আছে। এবারে সেই পাত্রে কি করা হয়েছে, জল ভরা আছে, ঠিক আছে। কি করা আছে, জল ভরা আছে। তাহলে জল ভরা যদি থাকে তার একটা প্রতিসরাঙ্ক থাকবে, আমি মনে করলাম এটা হচ্ছে মিউ2 প্রতিসরাঙ্ক, আর উপরে যেটা বায়ু মাধ্যম আছে তার মিউ1 মনে করলাম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো রশ্মিটা কেমনভাবে যাবে, দেখো তলদেশ থেকে যদি রশ্মিটা যায়, রশ্মিটা গিয়ে প্রথমে পড়বে এরকমভাবে একটা জায়গায়, পড়ার পরে সেখান থেকে কী হবে, টার্নিং করবে, মানে বাঁক নেবে। তাহলে এরকম একটা কি করবে, বাঁক নিয়ে নিল মনে করো, ঠিক আছে। বাঁক নিয়ে নিল, রশ্মিটার গতিপথ হচ্ছে এইভাবে, ঠিক আছে। এবার আমাদের চোখ কি করবে, বাঁকা পথ তো দেখতে জানে না, ঠিক আছে, সোজা দেখবে। তার মানে আমাদের চোখটা দেখবে কীরকম জায়গায় না, ধরো মনে করো যে এরকম একটা জায়গায় আমাদের চোখটা এরকমভাবে দেখছে এটাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করে নিই এরকমভাবে, যে একটা লম্ব অঙ্কন করে নিলাম এইভাবে, ধরো মনে করো এইভাবে একটা লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে। এইভাবে যদি লম্ব অঙ্কন করে নিই, আমি মনে করলাম যে এই অ্যাঙ্গেলটা কত, না এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আই, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত মনে করলাম, পরে মনে করছি। এখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম, দেখো এই হচ্ছে আমার লম্ব হয়ে গেল। তাহলে এখান থেকে যদি এরকম একটা লম্ব চলে আসে তাহলে কি হবে, এই ধরো লম্ব, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটাও কত হবে, আই, মানে আপাতন কোণ। এখানে প্রতিসরণ কোণটা কত, আর, এটা যদি আর হয় এটাও কত হয়ে যাবে, আর হয়ে যাবে, ঠিক আছে। এবারে নামগুলো দিয়ে দাও, এটা পি মনে করো, এটা মনে করো কিউ, ঠিক আছে। আর এটা ধরো মনে করো এ, এটা বি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে, ওই বিসি। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো, দেখো যদি স্নেলের সূত্র এখানে কাজে লাগাই তাহলে মিউ2 ইন্টু কত লিখবো না সাইন আই, এই প্রতিসরণের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে মিউ2 ইন্টু কত, সাইন আই, ঠিক আছে, ইজিক্যাল টু মিউ1 ইন্টু প্রতিসরণ কোণ আর, তার মানে সাইন হচ্ছে আর হবে, ঠিক আছে। এখান থেকে দেখো মিউ2 বাই যদি মিউ1 বের করি কত বেরোবে না সাইন আর বাই হচ্ছে সাইন আই বেরোবে, ঠিক আছে। তার মানে দেখো সাইন আই বাই সাইন আর যদি হয়ে যায়, দেখো সাইন আর বলতে কোনটা বোঝাচ্ছে, সাইন আর মানে এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এবারে এখানে যদি একটা নাম আমি দিয়ে দিই, ধরো এটাকে আমি সি, তো নাম দেওয়া আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটার সাইন যদি বের করি, দেখো এটা তো 90 ডিগ্রি, তাহলে সাইন সমান লম্ব বাই অতিভুজ হয়, তার মানে এসি বাই কত হবে, এসি বাই হচ্ছে সি কিউ হয়ে যাবে। একদম লিখে দাও, এসি ডিভাইডেড বাই হচ্ছে সি কিউ, ডিভাইডেড বাই সাইন আই, আই মানে এটা, তাহলে লম্ব বাই কী হয়, অতিভুজ, তার মানে এসি বাই কত হবে না সিপি হবে, ঠিক আছে। তাহলে এসি ডিভাইডেড বাই কত হয়ে গেল, সিপি। তাহলে এটাকে লিখতে পারবো কীভাবে, এসি বাই সি কিউ গুণিতক দেখো সিপি বাই হচ্ছে এসি, এসি এসি ক্যান্সেল আউট হবে, তার মানে কত থাকবে, সিপি বাই হচ্ছে সিকিউ থাকবে, ঠিক আছে, সিপি বাই সিকিউ। তার মানে মিউ2 বাই মিউ1 সমান কত বেরোবে না, দেখো যদি সিপি বাই সিকিউ ধরি, এবারে দেখো যদি এ আর সি বিন্দু খুব কাছাকাছি অবস্থান করে তাহলে যেটাই সিপি সেটাই কি হয়ে যাবে, যেটাই সিপি সেটাই এপি হয়ে যাবে। তার মানে সিপির জায়গায় আমি কত লিখবো, এপি ডিভাইডেড বাই যেটাই সি কিউ সেটাই হচ্ছে এ কিউ হবে, তার মানে এটাই কত লিখতে পারবো, এ কিউ লিখতে পারবো, ঠিক আছে। এবারে যেহেতু সরি যেহেতু এটা ঘন মাধ্যম, এর মিউ2টাকে মিউ মনে করলাম, এটা বায়ু মাধ্যম, এর মিউটাকে এয়ারের ক্ষেত্রে 1 হয়, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারবো যে মিউ ইজিক্যাল টু এপি বাই হচ্ছে কত, এ কিউ, ঠিক আছে। মিউ ইজিক্যাল টু কত বেরিয়ে গেল না এপি বাই হচ্ছে আমার এ কিউ বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো মিউ সমান তাহলে কি বেরোচ্ছে, মিউ সমান এপি, এপি মানে কোনটা, দেখো এপি মানে হচ্ছে প্রকৃত গভীরতা, ঠিক আছে। তার মানে এপি মানে হচ্ছে প্রকৃত গভীরতা, ঠিক আছে, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই, আর যে তোমার এ কিউ, এ কিউ মানে কি, এখানে মনে হচ্ছে মানে এটা আপাত গভীরতা, তাহলে আপাত গভীরতা, ঠিক আছে, আপাত গভীরতা। আর মিউ মানে কি, মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক, তার মানে তোমার সম্পর্কটা বেরিয়ে গেল যে প্রতিসরাঙ্ক ইজিক্যাল টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তার মানে 1-এর দাগের কোশ্চেন কমপ্লিট। 2-এর দাগের কোশ্চেন দেখো কি বলছে, একটি জলপূর্ণ পাত্রের তলদেশ ওপর থেকে দেখলে অপেক্ষাকৃত অগভীর মনে হয় কেন। দেখো দেখতেই পাচ্ছ যে প্রতিসরণ এইভাবে ঘটছে, তার মানে এই যে এই অংশটা স্মরণ ঘটে যাচ্ছে, মানে তলদেশটাকে এখানে মনে হবে, তার মানে ওটাই হচ্ছে উত্তর, যে
যদি আমি ওপর থেকে দেখি তাহলে নিচে হচ্ছে আলোটা কি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, তার মানে আপাতন কোণের মান যা হবে এখানে প্রতিসরণ কোণের মানটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আমার মনে হবে তলদেশটা যেন উপরের দিকে উঠে এসেছে, অর্থাৎ অপেক্ষাকৃত অগভীর বলে মনে হবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 4 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 4 দাগের কোশ্চেন বলছে দেখো যে সংকট কোণ কাকে বলে। দেখো সংকট কোণ যদি আমি তোমাদেরকে বলি সংকট কোণ কাকে বলে, কিভাবে বলা যাবে যে সংকট কোণ কখন হবে। দেখো ধরো এই হচ্ছে বিভেদ তল, ঠিক আছে, আলোক রশ্মি কি করছে মনে করো যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, ঠিক আছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, এই হচ্ছে আমার অভিলম্ব। ঠিক আছে, এই হচ্ছে আমার অভিলম্ব। এবারে ঘটনা কি ঘটে, আলোক রশ্মি ধরো ঘন মাধ্যমে যে অ্যাঙ্গেলটায় পড়লো, এই যে অ্যাঙ্গেলটা, এখানে এসে অ্যাঙ্গেলটা কি হয়, বড় হয়ে যায়, তাই না। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এইভাবে প্রতিসরণটা ঘটে। এবারে বলা হচ্ছে কি যে সংকট কোণ কাকে বলা হবে। ধরো ঘন মাধ্যমে যে অ্যাঙ্গেলটায় পড়লো, একটা অ্যাঙ্গেলে পড়বে ঘন মাধ্যমে, পড়ার পরে দেখা গেল যে ওটা হচ্ছে এই বিভেদ তল ঘেঁষে বেরিয়ে গেছে। ঠিক আছে, কি হয়েছে, বিভেদ তল ঘেঁষে একদম বেরিয়ে গেছে। তাহলে রশ্মিটা একটা অ্যাঙ্গেলে পড়ার পরে বিভেদ তল ঘেঁষে বেরিয়ে গেল। এই যে আপাতন কোণের জন্য এখানে প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়ে গেল, তাকেই আমরা কি বলছি, সংকট কোণ। তাহলে সংকট কোণ কাকে বলে না, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যে নির্দিষ্ট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা সংকট কোণ বলছি। ঠিক আছে, নেক্সট যেটা বলছে দেখো যে একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে এইচ গভীরতায় রাখা হয়েছে। দেখাও যে শঙ্কুর যে বৃত্তাকার ভূমি থেকে আলো নির্গত হবে সেটির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু এইচ বাই মিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে ছবিটা যদি আমি আঁকি, ছবিটা কেমনভাবে আসবে, দেখো একটা শঙ্কু আকৃতি নিয়েছে। ঠিক আছে, তাহলে শঙ্কু একটা এঁকে নেওয়া যাক, শঙ্কুটা আঁকলে ছবিটা পরিষ্কার বোঝা যাবে। ঠিক আছে, ধরো শঙ্কু একটা এঁকে নিচ্ছি আমি, এই হচ্ছে মনে করো তোমার শঙ্কু। ঠিক আছে, এই হচ্ছে শঙ্কু, শঙ্কুটা একটু বড় করে নিই, শঙ্কু। ঠিক আছে, এই হচ্ছে তোমার হয়ে গেল শঙ্কু। এবারে ঘটনা কি ঘটছে দেখো, একটু ছোট করে নিই। ঠিক আছে, এই হচ্ছে মনে করো শঙ্কু। এবারে যেটা ঘটছে সেটা হচ্ছে তোমার কি না, প্রথমে আমাকে বলে দিয়েছে যে এইচ গভীরতায় রাখা আছে, তার মানে এখানে যে ধরো এটা তো আমার মিডিল। ঠিক আছে, এটা একদম মিডিল পার্ট পেয়ে যাবো আমি। ঠিক আছে, এবারে এইখান থেকে সে এইচ গভীরতায় আছে, তার মানে এইখান থেকে যে পার্টটা পাবো সেটাই হচ্ছে আমার এইচ। ঠিক আছে, তার মানে এই অংশটার কথা আমাকে কত বলে দিয়েছে না, এই অংশটা আমাকে এইচ বলে দিয়েছে। ঠিক আছে, এবারে যেহেতু নিচেরটা ঘন মাধ্যমে আছে, ঠিক আছে, আর উপরেরটা লঘু মাধ্যম, মিউ প্রতিসরাঙ্ক, তার মানে এই নিচের যে মাধ্যমটা পাবো সেটা হচ্ছে ধরো মিউ, আর উপরেরটা বায়ু মাধ্যম মানে 1 হয়ে যাবে। ঠিক আছে, এবারে কি হবে, একটা রশ্মি এই বরাবর যাবে, গিয়ে সংকট কোণে আপতিত হবে, যার ফলে সেই রশ্মিটা একদম এই তল ঘেঁষে কি হবে, বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, কি হবে, তল ঘেঁষে এইভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে। তার মানে এখানে যদি আমি লম্ব একটা অঙ্কন করি, সিমিলারলি এই থেকে ওটা রশ্মি যাবে, সেটাও কি হবে, তল ঘেঁষে বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তল ঘেঁষে কি করবে, বাইরের দিকে এটা হচ্ছে বেরিয়ে যাবে। ঠিক আছে, তার মানে এইভাবে বেরিয়ে যাবে। এবারে যদি আমি লম্ব অঙ্কন করি এখানে, তাহলে এখানে লম্বটা কেমনভাবে হবে না, এই হচ্ছে একটা লম্ব দাঁড়াবে। ঠিক আছে, সিমিলারলি এখানেও যদি লম্ব অঙ্কন করি এইভাবে একটা লম্ব কিন্তু চলে আসবে। ঠিক আছে, তার মানে আমায় কি বলা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা মনে করি, এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে। এবারে এখানেও কত হবে, থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে। তাহলে যদি আমি নাম দিয়ে দিই, মনে করো এটা ও পয়েন্ট। ঠিক আছে, এটা মনে করো ধরো এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট, এটা ধরো পি মনে করলাম আমি। ঠিক আছে, আর একদম এধারেরটা এম, আর এটাকে আমি এন মনে করলাম। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখো যে এই যে এপি আর বিপি, এটা হচ্ছে শঙ্কুর ভূমির কি হবে, ব্যাসার্ধ হবে। তার মানে এই অংশটার ভ্যালু কত না, এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে আর, সিমিলারলি এটাও কত হয়ে যাবে, স্মল আর হয়ে যাবে বা ব্যাসার্ধ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এপির ভ্যালুটা বিপির সঙ্গে সমান এবং তার ভ্যালু কত না হচ্ছে স্মল আর। ঠিক আছে, তার মানে এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ এ ও পি। এ ও পি মানে কোনটা, এই যে এ ও পি, এই সাইডের ত্রিভুজটা। এখানে যদি আমি ট্যান থিটার ফর্মুলা লাগাই, যে ট্যান থিটা ইজিক্যাল টু, ট্যান থিটা মানে এটার রেসপেক্টে লম্ব বাই ভূমি হয়, তার মানে এপি বাই কত হবে, ওপি হবে। তার মানে এপি বাই হচ্ছে ওপি। ঠিক আছে, এপির ভ্যালু কত না স্মল আর, ওপির ভ্যালু কত না হচ্ছে এইচ, তাহলে আর বাই কত বেরিয়ে গেল, এইচ। ঠিক আছে, এবার ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন থিটা বাই হচ্ছে কস থিটা ইজিক্যাল টু কত বেরোচ্ছে, আর বাই এইচ বেরোচ্ছে। ঠিক আছে, এবারে দেখো আমরা জানি যে সাইন থিটা সমান কত হয়, 1 বাই মিউ হয়।
তার মানে যদি আমি নেক্সট পেজে চলে যাই, দেখো আমরা জানি যে সাইন থিটা সি সংকট কোণে তো পড়েছে, তাহলে সাইন থিটা সি সমান 1/μ হয়। তার মানে কস থিটার ভ্যালুটা কত বেরোবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। তার মানে √1 মাইনাস 1 বাই হচ্ছে মিউ স্কোয়ার, ঠিক আছে। তার মানে ক্যালকুলেশন যদি করো, দেখো নিচে মিউ বেরিয়ে যাবে, ওপরে কত আসবে মিউ স্কোয়ার মাইনাস 1, তার উপরে শুধু রুটটা থাকবে, ঠিক আছে। এবারে ভ্যালু দেখো, সাইন থিটা বাই কস থিটা ছিল, সাইন থিটার ভ্যালু কত না 1/μ ডিভাইডেড বাই কস থিটার ভ্যালু কত না মিউ স্কোয়ার মাইনাস 1 তার √, ডিভাইডেড বাই মিউ ইজিক্যাল টু কত ছিল না হচ্ছে দেখো r/h ছিল, ঠিক আছে। তার মানে r বাই কত হয়ে যাবে, h হয়ে যাবে, ঠিক আছে, r/h। তাহলে দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কেমনভাবে করব না, আমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে দেখো এই মিউ আর এই মিউ তো ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তার মানে r/h সমান কত বেরোবে 1/√μ স্কোয়ার মাইনাস 1। তার মানে এখান থেকে দেখো r সমান কত বেরোবে না h/√μ স্কোয়ার মাইনাস 1। দেখো এই জিনিসটাই আমাকে এখানে এই যে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ করে দিলাম, ঠিক আছে। দেখো অনুরূপ প্রশ্ন যেটা আছে ওই একই জিনিস, একই প্রমাণ দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে যেটা দেওয়া আছে সেটাও একই জিনিস, শুধুমাত্র এখানে কি বলা হয়েছে যে ক্ষেত্রফলটা দিয়েছে। মানে ক্ষেত্রফলটা কীভাবে বের করবে, দেখো শঙ্কুর যদি বলি আমি, এটা তো বৃত্ত, এর ক্ষেত্রফল কী হবে না, যদি আমি এর এরিয়া বা ক্ষেত্রফল বের করি, এরিয়াটা কি বেরোবে πr² বেরোবে। তার মানে পাই ইন্টু এইটার স্কোয়ার করতে হবে। তার মানে h/√μ স্কোয়ার মাইনাস 1 তার কি হয়ে যাবে স্কোয়ার। তার মানে পাই থাকবে, h² থাকবে, আর এই √টা উঠে যাবে, তার মানে μ স্কোয়ার মাইনাস 1। দেখো ওটাই প্রমাণ করতে দিয়েছে, πh² মাইনাস 1। তার মানে আমরা সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখানে করে ফেললাম, ঠিক আছে। চলে আসবো দেখো 5-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 5-এর দাগের কোশ্চেন কি বলছে একবার দেখো, ঠিক আছে। বলছে দেখো যে এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের মধ্য দিয়ে একটি একবর্ণী আলোর গতিপথ চিত্র অঙ্কন করো। আপাতন কোণ আই এর সাথে বিচ্যুতি কোণ ডেল্টা এর পরিবর্তন প্রদর্শনকারী একটি লেখচিত্র অঙ্কন করো। তার মানে দেখো একবর্ণী আলো যদি বলি আর একটা প্রিজম যদি আমি এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো প্রিজম আমি এঁকে নিচ্ছি, মনে করো এই হচ্ছে আমার প্রিজম, ঠিক আছে। এই হচ্ছে আমার কি হয়ে গেল, প্রিজম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যদি প্রিজম হয়ে যায়, এখানে আঁকছি, এই প্রিজম হয়ে গেল। এবার এখানে কি করছে, রশ্মি যাচ্ছে, ঠিক আছে। রশ্মিটা যাবে কিভাবে না, দেখো রশ্মিটা হচ্ছে প্রথম কথা, একটা রশ্মি এভাবে গিয়ে পড়লো, ঠিক আছে। এভাবে রশ্মিটা গিয়ে এখানে পড়লো, পড়ার পরে কি হবে, সে এখান থেকে এইভাবে বেরিয়ে যাবে, কারণ হচ্ছে এর প্রতিসরাঙ্ক বেশি, প্রিজমের প্রতিসরাঙ্ক বাইরের তুলনায় বেশি হবে। তাহলে এখানে এইভাবে পড়বে, পড়ার পরে এখান থেকে এইভাবে কি হবে, নির্গত কিন্তু সে হয়ে যাবে, ঠিক আছে। তার মানে রশ্মিটার গতিপথ হচ্ছে এরকম হবে কিছুটা, ঠিক আছে। এবারে এখানে যদি আমরা লম্ব অঙ্কন করি, ঠিক আছে, প্রত্যেকটা তলে যদি আমরা লম্ব অঙ্কন করি, সেই লম্বগুলো কেমনভাবে পাবো, দেখো লম্বগুলো অঙ্কন করছি। এখানে লম্বটা দেখো এইভাবে পাবো, লম্বটা এইভাবে লম্বটা পাবো, ঠিক আছে। সিমিলারলি এখান থেকেও লম্বটা আমরা এইভাবে একটা লম্ব পাবো, ঠিক আছে, এইভাবে লম্ব পাবো। এবারে দেখো যে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, যে এই যে অ্যাঙ্গেলগুলো দেখো, আমি অ্যাঙ্গেলগুলো চিহ্নিত করছি, যে এইটা প্রথম প্রতিসারক কোণ, তার মানে এটা আই, ঠিক আছে, বা I1 মনে করলাম। এটা তোমার কত হয়ে যাবে না R1, এটাকে আমি R2 মনে করলাম, এটা কত হবে I2 হয়ে যাবে। এবার চ্যুতিকোণ কীভাবে বের করব, চ্যুতিকোণ বের করানোর নিয়ম হচ্ছে যে আমায় খেয়াল করতে হবে যে রশ্মিটা যদি কোনো কিছু না থাকতো কোথা দিয়ে যেত। দেখো কোনো কিছু যদি রশ্মিটা না থাকতো, যদি প্রিজম না থাকতো, রশ্মিটা এই বরাবর কিন্তু সোজা বেরিয়ে যেত, ঠিক আছে, এই বরাবর এরকম একটা সোজা লাইনে বেরিয়ে যেত। তাহলে সোজা লাইনে বেরিয়ে যেত, কিন্তু প্রিজম থাকার জন্য বেঁকে গেছে, তার মানে কতটা অ্যাঙ্গেলে বেঁকেছে সেটা আমাকে বের করতে হবে। দেখো মনে করলাম আমি এই অ্যাঙ্গেলটা বেঁকে গেছে, তাহলে এটার মানই হচ্ছে কি চ্যুতিকোণ বা ডেল্টা। তাহলে ডেল্টা কোণটা না, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মানই হচ্ছে কি ডেল্টা। তাহলে এটা একবর্ণী আলোর ক্ষেত্রে বেরিয়ে গেল। এবার আমাকে যেটা বলেছে যে ওদের জন্য একটা গ্রাফ অঙ্কন করতে, চ্যুতিকোণের কেমন গ্রাফ হবে। দেখো গ্রাফ কেমনভাবে আসে চ্যুতিকোণের ক্ষেত্রে, যদি আমি গ্রাফ অঙ্কন করি, গ্রাফ কেমনভাবে আসবে। প্রথম কথা দেখো, যদি আমি গ্রাফ আঁকি, ঠিক আছে, গ্রাফ আঁকলে গ্রাফটা কেমনভাবে আসবে না, দেখো এই দিক বরাবর একটা অক্ষ থাকবে, ঠিক আছে, আর এদিক বরাবর একটা অক্ষ থাকবে, দুটো অক্ষ থাকলো, ঠিক আছে, দুটো অক্ষ থাকলো। এবার আমরা জানি যে হচ্ছে কি হয় না, এটা হচ্ছে এদিক বরাবর আমার এক্স অক্ষ, এদিক বরাবর এক্স অক্ষ, এদিক বরাবর কি ওয়াই অক্ষ, ঠিক আছে। এদিক বরাবর থাকবে আপতন কোণ বা আই, ঠিক আছে, কি থাকবে না আপতন কোণ, ঠিক আছে, অর্থাৎ আই থাকবে। আর এদিকে থাকবে চ্যুতি কোণ, ঠিক আছে, কি থাকবে চ্যুতি কোণ,
বা হচ্ছে ডেল্টা, ঠিক আছে। এবারে কি দেখা যায় যে কেমনভাবে গ্রাফটা আসে, না গ্রাফটা আসে এইভাবে, গ্রাফটা আসবে তোমার এরকমভাবে। কীরকমভাবে আসবে, না গ্রাফটা তোমার আসে এইরকমভাবে, একটা গ্রাফ চলে আসে, ঠিক আছে, এরকমভাবে একটা গ্রাফ আসে। অর্থাৎ চ্যুতি মানে যত আপাতন কোণ বাড়বে চ্যুতিকোণের মান ধীরে ধীরে কমবে, কমতে কমতে একটা জায়গায় এসে, এরকম একটা জায়গায় এসে কী হবে, নির্দিষ্ট একটা আপাতন কোণের জন্য চ্যুতিকোণটা মিনিমাম হয়ে যাবে, তার মানে এটা ডেল্টা এম, ঠিক আছে। আবার তারপরে কী হবে, চ্যুতিকোণটা বাড়তে আরম্ভ করবে, ঠিক আছে। এটাই হচ্ছে গ্রাফটা আঁকতে বলেছে। 5 দাগের কোশ্চেন কিন্তু হয়ে গেল। চলে আসবো দেখো 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো। 6 দাগের কোশ্চেন বলছে যে সমবাহু বিশিষ্ট কোনো প্রিজমের প্রতিসারক কোণের মান কত এ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলের ওপর আপহিত রশ্মির জন্য চ্যুতি কোণের মান নির্ণয় করো। আপহিত রশ্মির আপাতন কোণের মানের পরিবর্তনের সঙ্গে চ্যুতি কোণের মানের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও। দেখো আপতন কোণের সাথে চ্যুতি কোণের মানের পরিবর্তন, এই যে লেখচিত্রটা এখানে দেখিয়ে দিলাম, তার মানে আমাকে ওখানে শুধু চ্যুতি কোণের রাশিমালাটা বের করতে হবে, ঠিক আছে। তো চ্যুতি কোণের রাশিমালা কীভাবে বের করানো যাবে দেখো। প্রথম আমায় কী করতে হবে, প্রিজম আঁকতে হবে, ঠিক আছে। তাহলে প্রিজম যদি আমি অঙ্কন করি, প্রিজমটা সরি প্রিজম আমি একটা এঁকে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রিজম যদি আমি একটা আঁকি, মনে করো এই হচ্ছে আমার প্রিজম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কি হয়ে গেল, প্রিজম হয়ে গেল। এবার এই প্রিজমের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যদি ছবিটা আমি পুরো এঁকে নিই, দেখো, আচ্ছা ওখান থেকে ছবিটা বসিয়ে দিলেও হবে, দাঁড়াও আগেরটা থেকে ছবিটা কপি করে নিই, তার মানে তাহলে সুবিধা হবে। দেখো আমি কপি করে নিচ্ছি ছবিটা, এই ছবিটাকেই কপি করে নিচ্ছি, ঠিক আছে, কপি করে নিলাম, ঠিক আছে। আর এখানে এসে আমি হচ্ছে কী করব, পেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, পেস্ট করব, ঠিক আছে। তার মানে এইখানে হচ্ছে পেস্ট করবো, দাঁড়া পেস্টের অপশান আসছে না, দাঁড়া 1 মিনিট। এইখানে আমরা কি করব, পেস্ট করে দেবো, পেস্ট, ঠিক আছে। দেখো হয়ে গেল। তাহলে এই ছবিটাকে এদিকে সরিয়ে দিই, তাহলে এই হচ্ছে আমার চিত্র ছিল। এবার নামগুলো যদি দিয়ে দিই, ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি। ধরো মনে করো নামগুলো আমার কি হবে, না ধরো এটা এ, ঠিক আছে, এটা বি, এটা সি, এটা ধরো পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা ধরো টি, এটা ধরো মনে করলাম ও, এটা হচ্ছে এম, এটা এন, আর এটা ধরো মনে করো এস, ঠিক আছে। এবারে খেয়াল করো প্রথম কথা যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, না I1। এটা যদি I1 হয়, এই পুরোটাই কত হবে, I1 হবে। তার মানে কোণ অফ এন কিউ ও, ঠিক আছে, এন কিউ ও এর ভ্যালু কত, না হচ্ছে I1 এর সঙ্গে সমান। সিমিলারলি এটা যদি I2 হয়, এবারে কোনটা I2 হবে, তার মানে এন আর ও, তাহলে কোণ এন আর ও কত হয়ে যাবে, I2 হয়ে যাবে। তার মানে এই অ্যাঙ্গেলটা কি করে পাবো, না পুরোটা থেকে I1 থেকে R1 বাদ দিতে হবে, তাহলে এন কিউ আর, তাহলে এন কিউ আর সমান কত পাবো, না I1 মাইনাস হচ্ছে R1। সিমিলারলি এন আর কিউ কী করে পাবো, না এন আর কিউ ইজিক্যাল টু I2 মাইনাস কত হবে, R2। তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তার মানে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাব, ঠিক আছে। তার মানে কিউ এন আর কোণ, ঠিক আছে। তাহলে কিউ এন আর কোণটা কী করে পাবো, না 180 ডিগ্রি মাইনাস অফ এইটা প্লাস এইটা হবে, তার মানে I1 মাইনাস R1 প্লাস অফ I2 মাইনাস R2। তার মানে কি পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস I1 প্লাস I2, মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, R1 প্লাস কত হয়ে যাবে, না R2 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাসটাকে কমন নিয়েছিলাম মনে করো, ঠিক আছে। তার মানে দেখো যে ফর্মুলাটা বেরোবে সেটা হচ্ছে কত বেরোচ্ছে, সরি, তাহলে দেখো এটা বেরোলো। এবারে দেখো পুরো যদি এই ত্রিভুজটা ধরি, এই যে চতুর্ভুজটা ধরি, এই চতুর্ভুজের ক্ষেত্রে 4টে কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি। তার মধ্যে এটা লম্ব, মানে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত বেরোবে, দেখো এটা R1, এটা R2। তার মানে কোণ অফ দেখো কিউ ও আর, তাহলে কিউ ও আর এর ভ্যালুটা কত বেরোবে, না 180 ডিগ্রি মাইনাস অফ R1 মাইনাস অফ R2 বেরোবে, ঠিক আছে। টোটালটা যোগফল কত হবে, 360 ডিগ্রি, তাহলে এটা 90 আর এটা 90, তাহলে 90 ডিগ্রি প্লাস দেখো 90 ডিগ্রি প্লাস নিচের কোণটার মান কত, না 180 ডিগ্রি মাইনাস R1 মাইনাস R2
প্লাস দেখো এটার ভ্যালু কত, এটার ভ্যালু এ, তার মানে এ ইজিক্যাল টু কত হবে 360 ডিগ্রি। ঠিক আছে, দেখো 90 90 180 আর 180 360, এদিকে 360 কেটে গেল, তার মানে এর সমান কত বেরোবে R1 প্লাস R2 বেরিয়ে গেল, R1 প্লাস R2 বেরিয়ে গেল। তার মানে এই যে কিউএনআর এর যে ভ্যালুটা পেয়েছিল এর ভ্যালুটা কত বেরোলো না 180 ডিগ্রি মাইনাস I1 প্লাস I2 যেমন ছিল থাকলো, প্লাস অফ R1 R2 যায় কত বসে যাবে, এ বসে যাবে। এবার চ্যুতিকোণ কোনটা, এইটা। এবার স্ট্রেট লাইন মানে পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তার মানে ডেল্টা ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস অফ এই কোণটা করতে হবে মানে কিউএনআর কোণ। দেখো কিউএনআর কোণের ভ্যালু কত, এইটা, তাহলে বিয়োগ করলে 180 ডিগ্রি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেটে I1 প্লাস I2, প্লাস মাইনাসে মাইনাস এ চলে আসবে, 180 ডিগ্রি 180 ডিগ্রি ক্যান্সেল হবে, তাহলে কত আসবে I1 প্লাস I2 মাইনাস এ। এটাই হচ্ছে চ্যুতিকোণের কি বেরোবে, রাশিমালা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 7 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে। ঠিক আছে, দেখো 7 কোশ্চেন বলছে যে টি বেধের একটি আয়তকার কাঁচফলকের ওপর একটি আলোকরশ্মি থিটা ক্ষুদ্র কোণে আপতিত হলে কাচের প্রতিসরাঙ্ক মিউ হলে দেখাও যে ফলকটি থেকে নির্গত রশ্মি আপতিত রশ্মির মধ্যে লম্ব দূরত্ব এত হবে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, সিমিলার কোশ্চেন, একই রকম কোশ্চেন এখানেও দিয়েছে, একই কোশ্চেন। ঠিক আছে, তো দেখো কিভাবে করা যেতে পারে। প্রথম কথা যে একটা যদি আমি আয়তকার কাঁচফলক নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমি একটা আয়তকার কাঁচফলক নিয়ে নিচ্ছি। তাহলে আয়তকার কাঁচফলক, ধরো আয়তকার কাঁচফলক এইভাবে নিয়ে নেওয়া হলো। ঠিক আছে, এই হচ্ছে ধরো মনে করো আয়তকার কাঁচফলক। ঠিক আছে, এই হচ্ছে আয়তকার কাঁচফলক। এবারে এখানে ঘটনা কি ঘটছে না, রশ্মিগুলো কিন্তু আসছে। রশ্মিগুলো কিভাবে আসছে, রশ্মিটা প্রথমে ধরো এরকম একটা অ্যাঙ্গেলে এসে পড়েছে। ঠিক আছে, এরকম একটা বেশি অ্যাঙ্গেলে এসে পড়বে, ধরো মনে করো এরকম একটা অ্যাঙ্গেলে এসে পড়েছে। পড়ার পর এখান থেকে কী হবে, অ্যাঙ্গেলটা ছোটো হয়ে যাবে, তার মানে রশ্মিটা এরমভাবে যাবে। ঠিক আছে, এখানে এসে পড়লো, পড়ার পরে আবার হচ্ছে সমান্তরালভাবে কিন্তু নির্গত হবে। ঠিক আছে, মানে এইভাবে রশ্মিটা নির্গত হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমি যদি তীর চিহ্ন দিয়ে দেখাই তাহলে রশ্মিটা এইভাবে এসছে, এখান থেকে এভাবে পড়ে আর এভাবে কি হয়েছে, নির্গত হয়েছে। এবার লম্ব যদি অঙ্কন করি তাহলে এখানে লম্বটা কি হবে, এটা হচ্ছে এখানকার লম্ব। ঠিক আছে, এরকম একটা লম্ব পাবো, আর এখানে এরকম একটা লম্ব আমি পেয়ে যাবো। ঠিক আছে, এখানে ধরো মনে করো এরকম একটা লম্ব পাওয়া গেল। ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত বলেছে, এই অ্যাঙ্গেলটা আমাকে থিটা বলে দিয়েছে, কারণ থিটা ক্ষুদ্র কোণে আপতিত হয়েছে। এই অংশটাকে আমি মনে করলাম কত না R1 মনে করলাম, এই অংশটাকে R1 মনে করলাম। ওটা যদি R1 হয় এই অংশটাও কত হয়ে যাবে, R1ই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটাও তোমার কত R1, আর এখানে যে অ্যাঙ্গেলটায় বেরিয়েছে সেই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই কত হবে না হচ্ছে ধরো আমি মনে করলাম সেটা হচ্ছে I2 হবে, যদিও সেটাও তোমার কি হয়ে যাবে, থিটাই হয়ে যাবে, কারণ যেহেতু পার্শ্ব সরণ ঘটছে, অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ ঘটছে না, কারণ একই মাধ্যমে আসছে। এবারে কি বলছে যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কেমনভাবে বের করব না, দেখো এখান থেকে আমাকে লম্ব টানতে হবে। এই রশ্মিটাকে যদি আমি আগের দিকে বাড়িয়ে দিই তাহলে রশ্মিটা কেমনভাবে আসবে, যে এরকমভাবে একটা রশ্মি আসবে। ঠিক আছে, এরমভাবে একটা রশ্মি আসবে। লম্ব দূরত্ব মানে যে পাশাপাশি কতটা সরে গেছে, তার মানে এই দূরত্বটা আমাকে কি করতে হবে, এখান থেকে লম্ব দূরত্বটা আমাকে বের করতে হবে, এই অংশটা বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, এবার নামকরণগুলো যদি আমি করে দিই, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে এ, বি, আর এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। ঠিক আছে, আর এটা হচ্ছে পি, এই অংশটা কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস। ঠিক আছে, আর মনে করো যে এটা এন মনে করলাম, আর এটা ধরো এটা যদি আমি পুরোটা একদম বাড়িয়ে দিই, এটা বা এটাকে আমি এটা বাড়িয়ে দাও, পুরোটা বাড়িয়ে দিলে সুবিধা হবে। এটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে এটাকে একবারে নাম দিয়ে দেবো, এখান থেকে একবারে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, বাড়িয়ে দিলে এরকম একটা জায়গায় চলে আসবে। এই অংশটা নাম দিয়ে দেওয়া হলো কত না, এটা ধরো টি নাম দিয়ে দেওয়া হলো, আর এটা হচ্ছে এক্স নাম দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তার মানে আমাকে আর এক্সটা বের করতে হবে। আমায় কি জানতে চাইছে, যে আর এক্স এর ভ্যালুটা কত এখানে জানতে চাইছে। ঠিক আছে, মানে ওটা প্রমাণ করতে হবে। বেদটা আমাকে টি বলে দিয়েছে, বেদ যদি টি হয় দেখো এখান থেকে আমি লিখতে পারবো, দেখো যে সাইন কোণ অফ আর কিউ এক্স। আর কিউ এক্স মানে কোনটা না, আর কিউ এক্স। ঠিক আছে, কত লিখতে পারবো না, দেখো আর কিউ এক্স এটা তো 90 ডিগ্রি, তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে আর এক্স বাই কত হবে, কিউ আর হয়ে যাবে, তার মানে আর এক্স ডিভাইডেড বাই কত হয়ে গেল, কিউ ইন্টু আর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আর এক্স সমান কত পাবো না, কিউ ইন্টু আর ইন্টু সাইন আর কিউ এক্স। আর কিউ এক্স কত হবে, গোটাটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা গোটাটা থিটা হবে, গোটাটা থিটা, থিটা থেকে R1 বাদ দিলে এটা পাবো, তার মানে লিখতে পারবো থিটা মাইনাস হচ্ছে কত না হচ্ছে R1।
ঠিক আছে, থিটা মাইনাস R1। সিমিলারলি দেখো যে কস R1 সমান আমি কি লিখতে পারবো, কস R1 মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, তার মানে কিউটি, ঠিক আছে, কিউটি ডিভাইডেড বাই কি হয়ে যাবে না কিউ আর হয়ে যাবে। তার মানে কিউটি ডিভাইডেড বাই কিউ অফ আর, ঠিক আছে। তার মানে কিউটির ভ্যালু কত, কিউটি মানেই তো বেদ, এই যে টি দেওয়া ছিল, তার মানে টি বাই হচ্ছে কিউ ইন্টু আর, ঠিক আছে। এখান থেকে দেখো কিউ আর সমান কত পাবো না টি বাই হচ্ছে কস R1 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আর এক্স এর ভ্যালুটা যদি আমি বের করি, তাহলে আর এক্স সমান কত ছিল, কিউ আর ছিল, তাহলে কিউ আর এর ভ্যালু কত বেরিয়েছে, টি বাই কস R1। তাহলে টি বাই কস R1 ইন্টু সাইন কত হবে, থিটা মাইনাস হচ্ছে R1, ঠিক আছে, থিটা মাইনাস R1। এবারে আমাকে এটা সলিউশন করতে হবে, সলিউশন করলে কিন্তু আমার ভ্যালুটা বেরিয়ে যাবে, ঠিক আছে। প্রথম কথা, সলিউশন যদি আমি করি তাহলে আর এক্স এর ভ্যালু তো এটা বেরোলো, তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারবো, টিটাকে বাইরে রেখে দিলাম, সাইন এ মাইনাস বি এর সূত্রে ভাঙো, তার মানে কত আসবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই নিচে কত আছে না নিচে তোমার হচ্ছে কস R1 কিন্তু পড়ে আছে, ঠিক আছে, কস R1 পড়ে আছে। তাহলে ক্যালকুলেশন যদি করো, দেখো আমরা জানি এখানে যে যদি আমি প্রথম জায়গাটা দেখি, মানে এই জায়গাটায় দেখো এর তো প্রতিসরাঙ্ক 1 বায়ু, আর এটার মিউ আমি মনে করলাম, মিউ বলে দিয়েছে, আর এটারও 1, তার মানে 1 ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তার মানে 1 ইন্টু সাইন থিটা ইজিক্যাল টু কত হবে না মিউ ইন্টু সাইন, স্নেলের সূত্র প্রয়োগ করছি, সাইন কত হবে, এর অ্যাঙ্গেলটা কত না R1, ঠিক আছে, সাইন হচ্ছে R1, ঠিক আছে। তার মানে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি না মিউ সমান সাইন থিটা ডিভাইডেড বাই সাইন হচ্ছে R1 পেলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি সাইন R1 এর ভ্যালুটা কত পাবো না সাইন R1 এর ভ্যালুটা পাবো সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে মিউ, ঠিক আছে। তাহলে কস R1 যদি আমি বের করি এখান থেকে, তাহলে কস R1 ইজিক্যাল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন R1, R1 এর হচ্ছে স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস এইটার স্কোয়ার বসবে, তার মানে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত মিউ স্কোয়ার হবে, তার মানে রুট ওভারের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই মিউ স্কোয়ার রুট করলে মিউ বেরিয়ে যাবে, ঠিক আছে। এইবারে দেখো আর এক্স কত ছিল, আর এক্স সমান কত বেরিয়েছিল, দেখো আর এক্স সমান দেখো টি ছিল সাইন থিটা প্লাস কস R1, তাহলে টি থাকলো, সাইন থিটার ভ্যালু কত না সাইন থিটার ভ্যালু তো সাইন থিটাই আছে, তাহলে সাইন থিটা, ঠিক আছে, ইন্টু কত ছিল কস R1 দিয়ে যদি ভাগ করে দিই, কস R1 কেটে যাবে, মাইনাস থাকবে, তার মানে মাইনাস দেখো কস থিটা সাইন R1, ঠিক আছে। তাহলে কস থিটা সাইন R1 ডিভাইডেড বাই কত ছিল না হচ্ছে কস R1 ছিল, কস R1 এর ভ্যালু বেরিয়েছে, এটা উল্টে যাবে, তার মানে মিউটা ওপরে চলে যাবে, ডিভাইডেড বাই নিচে কত হবে রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আর যদি ক্যালকুলেশন করে এখান থেকে দেখো আমি টি বাইরে এলো, সাইন থিটাটাই কমন নিয়ে নাও, তাহলে সাইন থিটা যদি আমি কমন নিয়ে নিই, এখানে 1 চলে আসবে, মাইনাস দেখো এখান দেখো সাইন কস থিটা ছিল, ঠিক আছে, তাহলে কস থিটা থাকলো, ঠিক আছে, আর সাইন R1 ছিল, সাইন R1 আর কত ছিল মিউ, দেখো সাইন R1 ইন্টু মিউ সমান কত ছিল সাইন থিটা, ওই সাইন থিটাটাকে মানে এটাই সাইন থিটা, এটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে নিচে কত করে থাকবে রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে টি এর ভ্যালু এটা বেরিয়ে গেল। এবারে থিটার মান খুব ক্ষুদ্র বলেছে আমার কোশ্চেনে, থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়ে যায় সেক্ষেত্রে, ঠিক আছে, থিটার মান খুব ক্ষুদ্র হয়ে গেলে তাহলে থিটা হচ্ছে স্মল, থিটা ভেরি স্মল, থিটা যদি খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমি কি করতে পারবো না থিটা খুব ক্ষুদ্র হলে আর এক্স সমান কি বেরোবে, দেখো টি ছিল, টি থাকলো, সাইন থিটার মানটা কি হয়ে যাবে শুধু থিটা হয়ে যাবে, তাহলে টি থিটা চলে আসবে 1 মাইনাস, ঠিক আছে, কস থিটা আছে, ঠিক আছে, কত আছে কস থিটা আছে, থিটার মান খুব ক্ষুদ্র হলে কস থিটার ভ্যালু 1 হয়ে যায়, ডিভাইডেড বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার থাকলো সাইন স্কোয়ার থিটা তো থিটা হয়ে গেছে, তার মানে মিউ স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে থিটা স্কোয়ার হয়ে যাবে, মিউ স্কোয়ার মাইনাস থিটা স্কোয়ার হয়ে যাবে। দেখো আচ্ছা প্রমাণ করতে আমায় কি দিয়েছিল টি থিটা ইন্টু মিউ মাইনাস 1 বাই মিউ, তার মানে দেখো
টি থিটা বেরিয়ে গেছে। এবারে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে, বা এভাবে যদি পুরোটা না করো, একটুখানি করলেই হবে, এত বড় ক্যালকুলেশনে আসার দরকার নেই, ঠিক আছে। থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, দেখো একদম এখানে চলে আসো, এটা বের লেখার দরকার নেই, একদম উপরের পার্টটায় চলে আসো, তাহলে বুঝতে সুবিধা হবে। এত বড় করার দরকার ছিল না যদিও। দেখো এই পার্টটায় চলে আসো। আর এক্স সমান কত বেরিয়েছিল, কিউ আর সাইন থিটা মাইনাস আর ওয়ান, বা ওই টি বাই কস আর ওয়ান সাইন থিটা মাইনাস আর ওয়ান। তার মানে, বা যদি আমি এই কিউ আর এর ভ্যালু দেখো, কিউ আর তো কিউ আর মানে তো টি ছিল, তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি, যেটাকে এভাবে লেখা যেতে পারে যে টি ইন্টু সাইন থিটা মাইনাস আর ওয়ান। ক্ষুদ্র হলে এই মানটাই বসে যাবে। তার মানে দেখো এটাকে আমি লিখতে পারবো কি, টি ইন্টু সাইন, আচ্ছা টি ইন্টু কত ছিল, সাইন থিটা মাইনাস আর ওয়ান, তাহলে টি ইন্টু শুধু আমি লিখে দেবো ব্র্যাকেটে থিটা মাইনাস আর ওয়ান, কারণ থিটার মান খুব ক্ষুদ্র হয়ে গেছে, ঠিক আছে। তার মানে টি থিটা যদি কমন নেই, তাহলে ভেতরে কত থাকবে, ওয়ান মাইনাস আর ওয়ান বাই থিটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো টি থিটা থাকলো, ঠিক আছে, আর ওয়ান মাইনাস আর ওয়ান বাই থিটা মানে ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ হয়ে যাবে। কারণ কি না, দেখো এই যে থিটা বাই মিউ, ঠিক আছে, বা আর ওয়ান বাই মিউ যদি করি কি বেরোবে, আর ওয়ান বাই থিটা যদি করি কি বেরোবে, মিউ বেরোবে। দেখো মান তো খুব ক্ষুদ্র, তার মানে এটা দেখো সাইন আর ওয়ানের মান আর ওয়ান, এটার মান কত, থিটা বাই হচ্ছে মিউ। তার মানে এখান থেকে দেখো আর ওয়ান বাই থিটা যদি লিখতে পারি, ওটাকে ওয়ান বাই মিউ লিখতে পারবো, ঠিক আছে, ওটাই লেখা হয়েছে। তার মানে যদি ক্যালকুলেশন করো, দেখো টি থিটা আসবে উপরে মিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মিউ, ঠিক আছে। দেখো ওটাই তোমাকে এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছিল, প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো 8 দাগের কোশ্চেনে কি বলছে, যে মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু, এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। দেখো এটা কখন প্রমাণ হবে না, এটা হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। কার ক্ষেত্রে হয় না, পাতলা প্রিজমের ক্ষেত্রে। তাহলে আমি যদি একটা পাতলা প্রিজম এঁকে নেই, তার ক্ষেত্রে করা যেতে পারে। দেখো একটা পাতলা প্রিজম এঁকে নিচ্ছি, মনে করো এই হচ্ছে আমার পাতলা প্রিজম, ঠিক আছে, এই মনে করো পাতলা প্রিজম। পাতলা প্রিজমের ক্ষেত্রে কি হয়, যে আই ওয়ান যে রশ্মিটা পড়ে, সেই রশ্মিটার মানও খুব ক্ষুদ্র হয়। তার মানে দেখো আমি যদি এখানে কোনো রশ্মি ফেলি, যে মনে করো এখানে রশ্মি পড়ছে, এখানে এই রশ্মির এখানে গিয়ে পড়লো, ঠিক আছে, এই রশ্মির এখানে গিয়ে পড়লো, পড়ার পরে কি হবে, সিমিলারলি এই সাইডে বেরোবে, বেরোলো, বেরোনোর পরে কি হবে, এখান থেকে আবার হচ্ছে ও কী করবে, এদিক থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, এই হচ্ছে বেরিয়ে গেল, ঠিক আছে, এইভাবে গেল, ঠিক আছে। আচ্ছা, নর্মালি আমরা ডেল্টা সমান কি পড়েছি না, ডেল্টা সমান পড়েছি আই ওয়ান প্লাস আই টু মাইনাস হচ্ছে এ পড়েছি, ঠিক আছে, এক্ষুনি একটু আগে বের করেছি। এবারে পাতলা প্রিজমের ক্ষেত্রে, ঠিক আছে, যদি পাতলা প্রিজম হয় তার ক্ষেত্রে আই ওয়ানের মানও খুব ক্ষুদ্র, আই টুর মানও খুব ক্ষুদ্র, আর ওয়ানের মানও খুব ক্ষুদ্র, আর টুর মানও কী হয়ে যাবে, খুব ক্ষুদ্র হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো এখানে যদি আমরা মিউ সমান আমাকে বের করতে বলেছে, ঠিক আছে, তাহলে দেখো এখানে কিভাবে করা হতো না, এই ধরো একটা লম্ব আঁকা হলো, এটা কত ছিল আই ওয়ান, এইখানে এইটা ছিল কত আর ওয়ান, সিমিলারলি এটা ছিল আর টু, এটা ছিল হচ্ছে আই টু। এবারে খুব ক্ষুদ্র হয়ে গেলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো প্রথম কথা, এখানে যদি আমি স্নেলের সূত্র প্রয়োগ করি, এটা তো ওয়ান, এটা মিউ, আর এটা হচ্ছে প্রতিসরাঙ্ক ওয়ান, তার মানে ওয়ান ইন্টু সাইন আই ওয়ান, ঠিক আছে, সাইন আই ওয়ান ইজিক্যাল টু মিউ ইন্টু সাইন হচ্ছে আর ওয়ান। ক্ষুদ্র হয়ে গেলে সাইন আই ওয়ানের ভ্যালু শুধু আই ওয়ান, আর মিউ ইন্টু সাইন আর ওয়ানের ভ্যালুও শুধু আর ওয়ান হয়ে যাবে। সিমিলারলি সেকেন্ড ফেজ যদি আমরা প্রয়োগ করি, তাহলে মিউ ইন্টু সাইন আর টু, সাইন আর টু ইজিক্যাল টু ওয়ান ইন্টু সাইন আই টু। সিমিলারলি মিউ ইন্টু আর টু ইজিক্যাল টু কত হয়ে যাবে, আই টু হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো ডেল্টা, এটা যদি আমি ভাঙি, ডেল্টা সমান আই ওয়ান ছিল, আই ওয়ানের জায়গায় মিউ আর ওয়ান প্লাস আই টুর জায়গায় মিউ ইন্টু আর টু, ঠিক আছে। আর এ সমান কী হতো, এ সমান হতো আর ওয়ান প্লাস হচ্ছে আর টু, ঠিক আছে। এবার আর ওয়ান আর টুর মান তো খুব ক্ষুদ্র, ঠিক আছে, আর ওয়ান আর টুর মান কি খুব ক্ষুদ্র, ঠিক আছে। আর ওয়ান আর টুর মান যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, সরি, আর ওয়ান আর আর টুর মানটা কী হয়ে যাবে, খুব ক্ষুদ্র। এবারে ডেল্টা মিনিমাম কখন হবে, ডেল্টা মিনিমাম তখনই হয় যখন আই ওয়ান প্লাস আই টুর ভ্যালু একই, আই ওয়ান আর হচ্ছে আই টুর ভ্যালু একই, আর ওয়ান আর আর টুর ভ্যালু একই, কখন না, যখন যদি ডেল্টা এম হয়, তার ক্ষেত্রে এটার সূত্র। তাহলে এখানে যদি ভ্যালু বসিয়ে দিই, দেখো এ সমান আর ওয়ান প্লাস আর ওয়ান, টু আর ওয়ান লিখে দিতে পারি, তাহলে আর ওয়ান সমান কত এসে যাবে, এ বাই টু এসে যাবে, এ বাই কত চলে আসবে, টু। সিমিলারলি যদি আমরা এখানে যে সরি
যদি আমরা এখানে তাহলে ডেল্টা সমান μr1 প্লাস μr2 এলো, মাইনাস এ ছিল, তার মানে মাইনাস আমি এটাকে এ লিখে দিলাম, ঠিক আছে। এবারে দেখো প্রথম কথা, যেখান থেকে যদি আমি মিউটাকে কমন নিই, ঠিক আছে, বা ডেল্টা মিনিমামের ক্ষেত্রে একবারে করে নাও, ঝামেলা মিটে যাবে। ডেল্টা এম সমান দেখো I1 যেটা I2 সেটা, তার মানে 2 ইন্টু I1 লিখতে পারি, ঠিক আছে, মাইনাস অফ এ লিখে দিতে পারি। তার মানে এখান থেকে দেখো I1 এর ভ্যালু কত বেরোবে, ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই কত বেরিয়ে যাবে, 2, ঠিক আছে। এইবারে দেখো যে কোনো একটা ফর্মুলা ইউজ করো। দেখো এখান থেকে যদি আমি সাইনের সূত্রটা এখানে যদি স্নেলের সূত্র বসাই, তাহলে কি বেরোবে না 1 ইন্টু সাইন I1, ঠিক আছে, ইজিক্যাল টু মিউ ইন্টু সাইন হচ্ছে R1, ঠিক আছে। তার মানে মিউ সমান কত পাবো না সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। এবারে সাইন I1 এর ভ্যালু কত বেরিয়েছে, ডেল্টা এম প্লাস এ বাই 2, তার মানে ডেল্টা এম প্লাস এ বাই 2 ডিভাইডেড বাই সাইন R1 আছে, তাহলে সাইন R1 এর ভ্যালু কত, এ বাই 2। দেখো এটা প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ দেখো আমি করে ফেললাম, ঠিক আছে। চলে আসবো দেখো 9 দাগের কোশ্চেনে। দেখো একটি বলছে একটি পূর্ণ প্রতিফলক প্রিজমের সাহায্যে কিভাবে একটি আলোক রশ্মির চ্যুতি 180 ডিগ্রি করা যায় সেটা তোমাকে রশ্মি চিত্রের সাথে দেখাতে বলেছে। তাহলে রশ্মির চ্যুতি 180 ডিগ্রি করতে হবে, মানে যে অ্যাঙ্গেলে ছিল তার অপোজিট অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। দেখো পূর্ণ প্রতিফলক প্রিজম যদি আমরা আঁকি একটা মোটামুটি, তাহলে এরকম একটা চিত্র আসবে, ঠিক আছে। এই মনে করো পূর্ণ প্রতিফলক প্রিজম, ঠিক আছে। তো এটা যদি পূর্ণ প্রতিফলক প্রিজম হয়ে যায়, এখানে রশ্মিটা কেমনভাবে পড়বে দেখো। মনে করো যে এখানে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে কোনো একটা বস্তু আছে, এই জায়গাটা এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে বস্তুটা আছে, ঠিক আছে। এবার এই বস্তুটা দেখে আলোক রশ্মি কেমনভাবে যাবে দেখো। প্রথম কথা, এখান থেকে রশ্মিটা প্রথমে যাবে এভাবে, এখান থেকে গিয়ে কোথায় পড়বে, এখানে পড়বে, ঠিক আছে। তাহলে এখানে পড়লো, পড়ার পরে সেই রশ্মিটা গিয়ে পড়বে এরকম একটা জায়গায়, পড়লো, ঠিক আছে। পড়ার পরে এখান থেকে ধাক্কা খেয়ে পুনরায় কোথায় যাবে, এখানটাতে যাবে, সরি, পুনরায় কোথায় যাবে না এরকম একটা জায়গায় চলে যাবে, এরকম একটা জায়গায় যাবে, ঠিক আছে। জায়গায় গিয়ে বাবু এখান থেকে কী করবে, এরকমভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় যে রশ্মিটা যাবে সেটা নিচ থেকে যাবে, সেটা রশ্মিটা গিয়ে পড়বে এভাবে, ঠিক আছে। রশ্মিটা গিয়ে এভাবে পড়লো, পড়ার পরে 1 মিনিট, রশ্মিটা গিয়ে এভাবে পড়বে, এভাবে রশ্মিটা গিয়ে পড়লো, রশ্মিটা এখানে পড়বে, পড়ার পরে এ কী করবে, প্রতিসরণ ঘটবে। তার মানে এখান থেকে যাবে, মনে করো এখানে চলে আসবে, ঠিক আছে। 1 মিনিট, আমার ছবিটা ভালো করে আঁকি। পড়বে ধরো রশ্মিটা এখানটাতে, ঠিক আছে, এখানটাতে পড়লো, পড়ার পরে এখান থেকে এইভাবে বেরোবে, ঠিক আছে, বেরিয়ে এখানে যাবে, যাওয়ার পরে এখান থেকে এইভাবে নির্গত হবে, ঠিক আছে। তার মানে যে ছবিটা ওখানে ধরো এইভাবে পেতে, সেই ছবিটা এখানে উল্টোভাবে পাবে। তার মানে কথাটা হচ্ছে যদি এরকম থাকে ছবিটা, এখানে ছবিটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 180 ডিগ্রি রোটেশন কিন্তু ঘটে গেল, ঠিক আছে। তারপরে বলছে কোন শর্তে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের সময় চ্যুতিকোণের মান ন্যূনতম হয়। কোন শর্তে চ্যুতিকোণ ন্যূনতম হবে না, যখন হচ্ছে যে চ্যুতিকোণটা কখন ন্যূনতম হবে, দেখো চ্যুতিকোণ ন্যূনতম হওয়ার শর্ত হচ্ছে যে I1 এর ভ্যালুটা I2 এর সঙ্গে সমান হতে হবে, আর R1 এর ভ্যালুটা R2 এর সঙ্গে সমান হতে হবে। তার মানে প্রথম তলে আপতন কোণ দ্বিতীয় তলে প্রতিসরণ কোণের সঙ্গে সমান, আর প্রথম তলে প্রতিসরণ কোণটা দ্বিতীয় তলে আপতন কোণের সঙ্গে সমান হতে হবে, তবেই হচ্ছে চ্যুতিকোণের মান ন্যূনতম হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 10 নম্বর কোশ্চেনে, বলছে পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখবে এটা তোমাদের যে কোনো বইতে তুমি পেয়ে যাবে, এটা আর এখানে ডিসকাস করলাম না। তাহলে এ পর্যন্ত আমরা 10টা কোশ্চেন করলাম, নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আমরা কিন্তু আলোচনা করব। আর এরকম যদি কন্টেন্ট তোমরা দেখতে চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।